আজকের কার্যক্রম আমরা প্রথমেই মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াতের মাধ্যমে শুরু করব ইনশাআল্লাহ। প্রথমেই মহান আল্লাহ তাআলার প্রশংসা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ ও সালাম পেশ করে আমরা আমাদের আজকের কার্যক্রম শুরু করছি। যারা উপস্থিত হয়েছেন সবাইকে আবারও অভিবাদন জানাচ্ছি। এ পর্যায়ে আমাদের পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত করার জন্য আমি সবিনয়ে অনুরোধ করছি আমাদের শ্রদ্ধেয় ডাক্তার ইকবাল মাজিদ স্যারকে তার পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأمانتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله المولانا العظيم বিশ্বাসীরাই প্রকৃত সফল। বিশ্বাসীরা নামাজে বিনম্র থাকে, অনর্থক কথার কাছ থেকে নিজেদের বিরত রাখে, যাকাত আদায়ে সক্রিয় হয়, নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে। অবশ্য নিজের জীবন সাথী যাদের উপর বৈধ অধিকার প্রতিষ্ঠিত হয়েছে তাদের ক্ষেত্রে অন্যতা করলে তা নিবে। তবে ওয়াদা ছাড়া অন্য কাউকে কামনা করলে তা হবে সীমালঙ্ঘন। ওয়াদা পালন করে, আমানত রক্ষা করে ও প্রত্যয়ন করে এবং নামাজ কায়েমে যত্নশীল। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত শুনছিলাম মাজিদ স্যারের কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের মূল কার্যক্রমে যাব ইনশাআল্লাহ কিছুক্ষণ পর। 1 মিনিট যদি কোনো অভিব্যক্তি প্রকাশ করতে চান কেউ, আব্দুল্লাহ আল রহিম স্যার আছেন, জর্দার স্যার আছেন, আপনাদের অভিব্যক্তি চাচ্ছি। যেমন মনে করেন আমরা বলি অভিব্যক্তি স্যার আসলে আমাদের ভিতরে এখনো অনেক বিজ্ঞ হোমিওপ্যাথের মধ্যে আমি লক্ষ্য করি। তারা অর্গানাইজেশন ফলো করেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই সাথে অ্যানাটমি ফিজিওলজির প্রতি কারো কারো বেশ অনীহাও আছে। একটা ব্যাপার, এটা কন্ট্রাডিক্টরি ব্যাপার হয়ে যায়। আবার অনেকে যারা অ্যানাটমি ফিজিওলজির উপর একটু গুরুত্ব দিয়ে থাকে আর কি, তাদের আবার অনেকটা ওই যে অর্গানের প্রতিও আবার অনীহা আছে। এই দুইয়ের সমন্বয়টা খুবই জরুরি, যেটা আমাদের এখানে যারা ক্লাস নেন আমি লক্ষ্য করছি তাদের ভিতরে এই সমন্বয়টা আছে বলে আমার মনে হয়। এটা অনেক জরুরি, আর আমরা যারা শিখছি তাদেরও এই মূলত এখান থেকে শিক্ষা উচিত বলে আমি মনে করি। মানে আমি অন্তত শিক্ষা নিচ্ছি, এর সমন্বয়টা জরুরি। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যারকে।
আসলে আমাদের ফিজিওলজি এবং অ্যানাটমির সমন্বয় না থাকলে আসলে যথাযথভাবে ওষুধের জ্ঞান পরিপূর্ণ হয় না। এই জন্য আমাদের এই বিষয়ে আসলে যাদের দুর্বলতা, বিষয়ে আমাদের দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য আমাদের প্রশিক্ষক যারা আছে তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তাদের সাধ্য মতো। আমরাও আসলে আমাদের সাধ্য মতো যদি পড়াশোনা করি তাহলে এই সমন্বয় সাধন করা আসলেই সম্ভব। ইচ্ছা শক্তিও অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এদিকে আমরা ইনশাল্লাহ মনোনিবেশ দিব, নোট করবো। এটা হচ্ছে জল জল সম্পর্কে তার আতঙ্ক। তাহলে আমরা আমাদের কার্যক্রম শুরু করব। আজকে আমাদের আলোচক হিসাবে রয়েছেন মালদা ইন্ডিয়া থেকে আমাদের প্রিয়, যিনি নিয়মিত ক্লাস নিচ্ছেন, ডক্টর আশরাফুল হক স্যার। উনি আজকে আমাদের ব্লাড এক্সামিনেশনের হরমোন সংক্রান্ত বিষয়ে আজকে আলোচনা রাখবেন, গুরুত্বপূর্ণ টপিক। আসলে সেই টপিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন আজকের আলোচক স্যার আশরাফুল হক স্যার। স্যারের প্রেজেন্টেশন আশা করছি প্রস্তুতি নিয়ে নিচ্ছেন, তাই আমি এখন স্যারকে তার মাইক্রোফোন দিচ্ছি স্যারের আলোচনা শেষ করার জন্য। আশরাফুল হক স্যার। আসসালামু আলাইকুম। থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অর্থাৎ জলে তার আতঙ্ক, জলে জলে ভীতি, যেমন গোসলে ভীতি। আমরা একটা কথা বলি না, স্যার অল্প একটু কথা বলি স্যার। গোসলে জি স্যার আসলে সত্য কথা বলতে, সরি স্যার, আপনি ক্লাস শুরু করতেছিলেন স্যার। তো আমাদের আসলে কারোর প্রতি স্যার বিদ্বেষ নাই, একদম কারোর প্রতি না ওয়াল্লাহি। আর আমাদের যে ক্লাস, যে আমাদের গুড মর্নিং ও গুড নাইট ক্লাস, যে সমস্ত মহৎ হৃদয়ের আলহামদুলিল্লাহ স্যার দ্বারা পরিচালিত হয়, আলহামদুলিল্লাহ আমরা কখনো কাউকে পোক করে কিছু করি না। এই যে কয়েকটা গ্রুপ নিয়ে আমি আসলে সত্য কথা বলতে কখনো এগুলো তো জড়াই না, কষ্ট পেলাম অনেক। আল্লাহ ভাই থাক, বাইরে কিছু বললেন না। মানে আমরা যখনই মর্নিং ক্লাসের লিঙ্ক বা দেখা যায় নাইট ক্লাসের লিঙ্ক দিই, তখনই দেখি 1 মিনিট বা 2 মিনিট পরে তারা তাদের ক্লাসের লিঙ্ক দিয়ে দেয়। মানে কেমন জানো না ব্যাপারটা। এরপরে এটা গেল এরপরে একদিন দেখলাম যে শিক্ষকদের ফ্যামিলি, মানে ফ্যামিলিগত শিক্ষা বা এই টাইপ বিষয় নিয়ে কথা বলতেছে। আল্লাহর কাছে মাপছে এগুলো নিয়ে, আল্লাহ যাতে এগুলো কখনো জবানে না আনে। মানে ব্যাপারটা কেমন জানি একটু লাগলো স্যার। সরি, ব্যাপারটা কতটা মানে যুক্তিগত ছিল জানো না, মানে আমার মনের কষ্ট থেকে কথাটা বলা আর কি স্যার। সরি ব্যাপারটার জন্য। স্যার যেহেতু বললেন ঠিক আছে স্যার, আমি তাকে ডিরেক্ট ফোন দিয়েছিলাম। আমি আবার এই পিছনে কথা বলা একটু কম পছন্দ করি। ডিরেক্ট ফোন দিয়েছিলাম যে আপনি এটা কেন বললেন, বলেন। আপনি যার বলেছেন তার ফ্যামিলি সম্পর্কে আপনি কতটুকু জানেন, বা আপনি এটা বলতে পারেন কিনা। ঠিক আছে, তার কথা কিন্তু বন্ধ হয়ে গেছিল, গলা শুকিয়ে গেছিল। যাই হোক, আমরা সবাই একসাথে চলতে চাই, আমরা হোমিওপ্যাথির উন্নয়নে কাজ করতে চাই, বিশেষ করে ব্যক্তির উন্নয়ন, নিজের উন্নয়ন কাজ করতে চাই। জি স্যার, সরি টু ইন্টারাপ্ট ইউ। ডক্টর আশরাফুল স্যার মালদা থেকে আমাদের আজকে ক্লাস নেবেন স্যার, প্লিজ প্লিজ। আসসালামু আলাইকুম। তো একটা আর উদাহরণ দিলে ভালো হতো স্যার। স্যার উদাহরণ দিব? হ্যাঁ স্যার, একটা আছে। স্যার ডিপুটেশন। আজ আমরা ব্লাড টেস্ট অর্থাৎ ব্লাড এক্সামিনেশন নিয়ে আলোচনা হবে। এর আগে আমি বিগত 4-5টা ক্লাস নিয়েছি ব্লাড এক্সামিনেশন নিয়ে, সেগুলো হয়ে গেছে। আজ যেটা করব সেটা হচ্ছে কিছু আমাদের হরমোনাল যে টেস্ট গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো মেন আসি আমরা থাইরয়েড গ্ল্যান্ডের কিছু যে আমাদের হরমোন আছে, হ্যাঁ স্যার, কি কি আছে আমাদের। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যেটা সংক্ষেপে বলা হয় TSH। থাইরয়েডিন, যেটা সংক্ষেপে বলা হয় T3। থাইরক্সিন, যেটা বলা হয় T4। থাইরয়েড গ্ল্যান্ড থেকে আমাদের যে সিক্রেট গুলো হয় সেগুলো TSH, T3, T4। এগুলো নিয়ে আলোচনা হবে। আর হবে আমাদের ফলিকল স্টিমুলেটিং হরমোন FSH। আলোচনা আর হবে লিউটিনাইজিং হরমোন LH। ডি হাইড্রোএস্টার সালফেট, যেটাকে সংখ্যা বলা হয় DHEA। স্কিনের একটা ইরাস্ট প্রোল্যাক্টিন হরমোন, সংক্ষেপে যেটাকে বলা হয় PH। মানে হাইড্রোফোবিয়া থেকে অ্যান্টি মিলেনিং হরমোন, সংক্ষেপে যেটা বলা হয় AMH। এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, কর্টিকোসল, এই কয়টা হরমোন নিয়ে আজ আলোচনা হবে। প্রথমে আসি TSH অর্থাৎ
থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটা কোথায় থেকে আসছে আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে আসছে। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমাদের যে থাইরয়েড হরমোন গ্ল্যান্ড আছে, থাইরয়েড হরমোনটাকে সেটাকে কি করছে? স্টিমুলেট করছে। তো এটার প্রোডাক্ট যখন বেশি মানে কমে যাবে তখন কিন্তু আপনার লেভেলটা বাড়বে। এটা প্রোডাক্ট যখন কমে যাবে তখন এর লেভেলটা টিএসএইচ লেভেলটা বাড়বে, যেটার নাম হচ্ছে আমাদের যদি লেভেল বেড়ে যায় সেটার নাম হচ্ছে হাইপোথাইরয়েডিজম। যখন টিএসএইচ লেভেলটা বেড়ে যাবে সেটার নাম হচ্ছে হাইপোথাইরয়েডিজম। নর্মাল লেভেল কত? নর্মাল লেভেল হচ্ছে 0.4 থেকে 0.4 থেকে 4.2, কিছু কিছু ক্ষেত্রে আবার 4.6 পর্যন্ত নর্মাল লেভেল বলা হয়। ন্যাচারালি 4.2 পর্যন্ত নর্মাল, কিছু কিছু ক্ষেত্রে 4.4, 4.6 এই পর্যন্ত আমাদের নর্মাল বলা হয়। এবার আমাদের রেড লাইন কত? যদি সেটা 0.3 নিচে নামে তাহলে এটা আপনার হাইপারথাইরয়েডিজম হয়ে যাবে। আর সেটা 4.6 উর্ধে হয়ে গেলে সেটা হাই লেভেল। তবে কিছু কিছু ডাক্তার আমি দেখেছি, বিশেষ করে অ্যালবার্ট ডাক্তারদের ক্ষেত্রে হালকা সামান্য মাত্র হয়তো 5.6 কিংবা 5 এর ঊর্ধ্বে হয়ে গেছে কিংবা 6 পয়েন্টের ঊর্ধ্বে হয়ে গেছে, মেডিসিন অ্যাপ্লিকেবল করে দেন। কিন্তু আবার দেখেছি কিছু কিছু গুড ডাক্তার যারা একদম অ্যালোপ্যাথ হোমিওপ্যাথ ডাক্তারদের মতন ক্লাসিক্যাল যারা প্র্যাকটিস করেন তারা দেখেছি 10-এর ঊর্ধ্বে না হলে কিন্তু ওষুধ লেখেন না সাধারণত। সেটার জন্য এটা লেখা হয়েছে রেড লাইন 10-এর ঊর্ধ্বে হলে মেডিসিন অবশ্যই খেতে হবে। এবার কজ কি? যদি ইনক্রিজ হয়ে যায় থাইরয়েড গ্ল্যান্ডের, এটা কি হবে? হাইপোফাংশন, অর্থাৎ কাজ কমে যাচ্ছে। আমাদের যে স্টিমুলেটিং যে হরমোনটা আছে সেটা প্রোডাকশন কম হচ্ছে, সেটার নাম হচ্ছে আমাদের হাইপোথাইরয়েডিজম। and not doing its job producing enough thyroid hormone, অর্থাৎ আমাদের ঠিক মতো যে প্রোডাক্ট করার কথা থাইরয়েড গ্ল্যান্ড থেকে স্টিমুলেট করতে কিন্তু পারছে না, যার জন্য এটা নাম হচ্ছে আমাদের হাইপো। পারছে না মানে হাইপো। যদি বেশি হতো আবার তাহলে হয়ে যেত হাইপার। পারছে না বলে হাইপো। কিন্তু অনেকে কোশ্চেন করে এখানে এই লেভেল তো সব বাড়ছে, তো এখানে হাইপো কেন হলো? যেহেতু থাইরয়েড গ্ল্যান্ডের মানে ঠিক মতো প্রোডাক্ট করতে পারছে না, যার জন্য লেভেলটা বাড়ছে। যার জন্য বলা হয় কি এখানে আয়োডিন খেতে হবে, মানে আপনার আয়োডিনের অভাবে এটা বেশি হয়, এগুলো আয়োডিন খেতে হবে। এই হচ্ছে স্যার আমাদের এটা নর্মাল। আর কিসে কিসে আমাদের ইনক্রিজ হয়? লিভার ডিসফাংশন যদি হয় সেক্ষেত্রে আবার ইনক্রিজ হবে। স্যার একটু ডিস্টার্ব করি স্যার, স্যার সরি আমি ডিস্টার্ব করার জন্য। একটু কাইন্ডলি বিষয়টা আরেকটু বুঝিয়ে বলেন, আমি পুরোপুরি ক্লিয়ার বুঝতে পারিনি যে মানে টিএসএইচ বেড়ে গেলে হাইপোথাইরয়েডিজম হচ্ছে। পুরো বিষয়টাকে যদি আরেকটু ইজি করে বলেন আমার আবার জন্য বলি, সুবিধা। প্রথম থেকে বলছি আমি। টিএসএইচ অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন হরমোন। প্রোডাক্ট কোথা থেকে হচ্ছে? অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড যেটা আছে সেখান থেকে এটা প্রোডাক্ট হচ্ছে, উৎপন্ন হচ্ছে। আচ্ছা, তো প্রোডাক্ট কোথা থেকে হচ্ছে? আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। এর কাজ কি হচ্ছে? আমাদের থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করা, অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ডের থেকে আমার হরমোন সেক্রেট করা এর কাজ। যখন এর কাজটা আপনার হচ্ছে না, আমরা ঠিক মতো স্টিমুলেট করতে পারছে না, থাইরয়েড গ্ল্যান্ডকে ঠিক মতো স্টিমুলেট করতে পারছে না, অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ড থেকে হরমোন সেক্রেট হচ্ছে না, যার জন্য এর মানে নাম হচ্ছে হাইপোথাইরয়েডিজম। যদি প্রোডাক্টটা বেশি হতো তাহলে ওটা হয়ে যেত হাইপার থাইরয়েডিজম।
ওই কথাটাই স্যার এখানে লেখা আছে, obtain the role of suspected hypothyroidism when T3, T4, T7 are essentially normal. Clinically sign suggested hypothyroidism. নর্মাল লেভেল তো বললাম 0.4 থেকে 4.2 নর্মাল লেভেল। অপটিমাল রেড লাইন কত, যদি নিচে নেমে যায় সেটা হচ্ছে রেড লাইন, অর্থাৎ সেটা হয়ে যাবে হাইপারথাইরয়েডিজম। আর 10-এর ঊর্ধ্বে হয়ে গেলে সেটা অবশ্যই ওষুধ খাওয়া দরকার। ইনক্রিজ হয়ে গেলে কি কি, যদি টিএসএইচ লেভেল অর্থাৎ লেভেলটা যদি বেড়ে যায় তাহলে হবে থাইরয়েড গ্ল্যান্ডের হাইপোফাংশন, অর্থাৎ ঠিক মতন থাইরয়েড গ্ল্যান্ডটা আমাদের কাজ করছে না, থাইরয়েড গ্ল্যান্ড আমাদের ঠিক মতন কাজ করছে না, যার জন্য মেডিকেল টার্মটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম। যদি বেশি কাজ করতো তাহলে ওটা হয়ে যেত হাইপার। নট ডুইং ইট জব প্রডিউসিং এনাফ থাইরয়েড হরমোন, বুঝতে পারলেন? এটা ঠিক মতন প্রোডাক্ট করছে না, এনাফ যে থাইরয়েড হরমোন প্রোডাক্ট ঠিক মতন হচ্ছে না, যার জন্য টার্মটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম। আর কিসের জন্য ইনক্রিজ হয়? এবং স্যার তখন কি ওই T3 T4 কমে যাবে না স্যার? T3 T4 লেভেল ঠিক থাকবে। হাইপো হলে তো ঠিক থাকবে, ঠিক থাকবে। ওই যে লেখা আছে না আপনার এসেনশিয়াল নরমাল। যদি আপনি ডিস্টার্ব ফিল না করেন, আমি একটু ক্লিয়ার হতে চাই। বলুন। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটা অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে নিঃসৃত হচ্ছে। এটা যদি বেশি পরিমাণে নিঃসৃত হয়, টিএসএইচটা যদি বেশি পরিমাণে নিঃসৃত হয় অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে, যদি এটা বেশি পরিমাণে নিঃসৃত হয় তাহলে তো সেটা গিয়ে আমার থাইরয়েড গ্ল্যান্ডের উপরে মানে কাজ করবে। তো যত বেশি হবে তত কি থাইরয়েড গ্ল্যান্ডের কাজটা কম হবে না বেশি হবে? আপনার যখনই আপনার মানে এটা আবার বলুন, আপনার কোশ্চেনটা তাহলে আমি বলছি, একবার বলুন, রিপিট করুন একটু। থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা যত বেশি সিক্রেশন হবে সেটা গিয়ে আমার থাইরয়েড ফাংশন, যেটা থাইরয়েড গ্ল্যান্ডের যে ফাংশন আছে সেটার উপরে প্রভাব পড়বে। তো যত বেশি এই হরমোনটা নিঃসৃত হবে তত কি থাইরয়েড গ্ল্যান্ডের প্রোডাকশনটা কি কমবে না বাড়বে? ঠিক মতন সিক্রেট হচ্ছে না, যার জন্য ব্লাডে আপনার লেভেলটা বাড়ছে। এটা ঠিক মতন আপনার সিক্রেট হচ্ছে না, প্রোডাক্ট হচ্ছে না, যার জন্য আপনার ব্লাডে লেভেলটা বাড়ছে। আচ্ছা, আপনি কন্টিনিউ করেন কাইন্ডলি, আমি এবার দেখি শেষের দিকে আবার এটি। হ্যাঁ ঠিক, এই কারণে আমি প্রশ্নটা করছি, এখানে একটু জটিলতা আছে আর কি। ঠিক আছে, পরে আমরা ডিসকাস করি। ক্যারি অন প্লিজ। আচ্ছা, ডিক্রিজ থাইরয়েড হাইপারফাংশন, এখানে এই জায়গাটাতে আবার ক্লিয়ার হয়ে যাবে আপনার কনসেপশনটা। থাইরয়েড হাইপারফাংশন, লো টিএসএইচ যখন হচ্ছে আপনার থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের লো হচ্ছে, এখানে কি হচ্ছে, থাইরয়েড ইজ ওভার অ্যাক্টিভ। তাহলে এখানে কি হলো, ওভার অ্যাক্টিভ মানে আপনার বেশি প্রোডাক্ট হচ্ছে। এখানে কি হচ্ছে, আপনার প্রডিউসিং এক্সেসিভ থাইরয়েড হরমোন, এটা টার্মটা হয়ে গেল আপনার হাইপারথাইরয়েডিজম। তখন হয়ে গেল এটা। এবার বুঝতে পেরেছেন, টিএসএইচটা ডিক্রিজ হচ্ছে, কিন্তু আবার এখানে একটু জটিলতা, এই জায়গাটাতে জটিলতা। থাইরয়েড হাইপারফাংশন, এর কি বলছে, এ লো টিএসএইচ suggested thyroid is overactive and producing excess thyroid hormone. এবার বুঝতে পেরেছেন? জি, এখানে হ্যাঁ বুঝতে পেরেছি। এখানে যদি টিএসএইচ কম থাকে তাহলে সেটা বুঝতে হবে যে আমার থাইরয়েড হরমোনটা কাজ বেশি করছে, এটা হাইপার হয়ে যাচ্ছে, যার কারণে টিএসএইচটা কম হয়েছে। আর এটা আছে কিছু, আর একটা রকমে অ্যান্টেরিয়র হাইপোফাংশন আর একটা ডিক্রিজ হয়।
বা সিমটমস কি কি পাবো আমরা, কেন আপনি এই মানে টিএসএইচ করবেন, টেস্ট করবেন? যদি প্রচন্ড ফ্যাটিক মনে হয়, যদি প্রচন্ড ওয়েট গেইন মনে হয়, যদি আপনার সোয়েলিং হয়, মুখ নেক ঘাড় এসব যত আছে, মুখমণ্ডল, মানে এক কথায় হোল বডি জেনারেলাইজ মানে মোটা সোটা হয়ে গেছে। তো বলে ডাক্তার আমি আগে থেকে ওজন বাড়ছে, মোটা সোটা হয়ে গেছি, কাজে মন লাগছে না, তখন আপনি এই লেভেলটা টেস্ট করবেন। ইনক্রিজ সেন্সিটিভিটি টু কোল্ড টেম্পারেচার, সে কোনো মতেই না ঠান্ডা সহ্য করতে পারবে না গরম সহ্য করতে পারবে। ড্রাই স্কিন হবে, শুকনো শুকনো ত্বক থাকবে, চুলগুলো সব পাতলা পাতলা হয়ে যাবে, চুলগুলো উঠবে প্রচন্ড, হার্ট রেটটা স্লো হয়ে যাবে। বিশেষ করে মহিলাদের যে আমাদের যে মেনস্ট্রুয়াল যে সাইকেল পিরিয়ড আছে সেটা ইরেগুলার হেফাজত হয়ে যাবে, কখনো কম কখনো বেশি, কখনো আগে কখনো পরে, অর্থাৎ রেগুলার যা হওয়ার কথা সেটা হবে না। পিরিয়ড যদি রেগুলার না হয় তাহলে আমাদের একটা ইনফার্টিলিটি সম্ভব থাকছে। ডিপ্রেশন হবে আর কনস্টিপেশন। আসসালামু এক্সকিউজ মি আসসালাম স্যার, যদি আপনি জানি আপনার কফ প্রবলেম হচ্ছে, যদি স্যার সমস্যা হয় তাহলে স্যার আজকে আমরা আপনি ইচ্ছা করলে স্যার কোনো অসুবিধা এর আগে একটা মানে বৃহস্পতিবার দিন যে ক্লাস হয়েছিল সেখানে হালকা হালকা ছিল, তবু ক্লাসটা করে নিয়েছিলাম। শুক্র শনিবার রবিবার ভালো কাজ হয়েছিল, তারপরে কমে গেছে। কিন্তু দেখছি মনে হয় যখন বেশি কথা বলছি তখন মনে হচ্ছে একটু ইরিটেট করছে। তো ওষুধ খেয়েছি ঠিক হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে কেন জানি। আর লাউডলি যখন বেশি কথা বলছে। স্যার আপনি একটু গরম পানি নেন স্যার, গরম পানি নেন। হ্যাঁ স্যার, গরম জোর দিয়ে করার দরকার নেই, তখন হর্ষণেস চলে আসতে পারে। সুস্থতা বড় জিনিস। জি জি। আমি স্যার চেষ্টা করছি, সম্পূর্ণ করার চেষ্টা করছি। না আপনি আচ্ছা, অতিরিক্ত ওকে প্রচার স্যার, না নিয়ে slowly যান, আস্তে ধীরে যান স্যার। আপনি মোহসেনুর জামান স্যার যখন সকালে জিজ্ঞাসা করলেন কেমন আছেন, তখন বলেছিলাম কি স্যার কাশি হচ্ছে আমার, তখন আবার ভাবলাম যে আমার তো রাত্রে ক্লাস আছে, নেবো কি নেবো না ভাবছিলাম। যাই হোক স্যার, তো আমরা কেন টেস্ট করবো? টেস্ট করবো আমরা যেহেতু যদি খুব পেশেন্ট হিসাবে খুব টায়ার্ড লাগছে, কিংবা ওয়েট বাড়ছে, কিংবা আমাদের মোটা সোটা হয়ে যাচ্ছে, গরম ঠান্ডা সহ্য করতে পারছে না, স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে, চুলগুলো পাতলা হয়ে যাচ্ছে, হার্ট রেটটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। মহিলাদের ক্ষেত্রে কি মনে হবে? ন্যাচুরাল সাইকেল তার হেফাজত হবে, অর্থাৎ কখনো আগে কখনো পরে, কখনো বেশি কখনো কম, এইসব হচ্ছে। কিংবা বাচ্চা ঠিক মতন আসছে না, ডিপ্রেশন, কনস্টিপেশন এসব যদি থাকে তাহলে আমরা টিএসএইচ লেভেলটা আমরা টেস্ট করব। এবার যদি লেভেল হাই পাই তাহলে আমরা চিকিৎসা পদ্ধতি শুরু করব। লো ইরেগুলার হার্টবিট এখনো থাকবে, মাসল উইকনেস হবে, নার্ভাসনেস হবে, ইরিটেবিলিটি, ডিফিকাল্ট স্লিপিং, ঘুমটা ঠিক মতন আসবে না, ফ্রিকুয়েন্ট বায়োল মুভমেন্ট ও ডায়রিয়া, অর্থাৎ আমাদের যে পেটের একটা গন্ডগোল এটা সবসময় লেগে থাকবে। ওয়েট লস হবে, ওখানে ওয়েট গেইন, এখানে ওয়েট লস। চেঞ্জিং মুড, তার মানে মেন্টাল একটা ইরিটেবিলিটি আসছে এখানে। আরো অনেক সিমটমস আছে স্যার, এগুলো হচ্ছে মেইন সিমটমস। তাহলে একবার আরো বলি, যদি আমাদের কমে তাহলে একটা র্যাপিড হার্টবিট, ইরেগুলার হার্টবিট, মাসল উইকনেস, ইরিটেবিলিটি, মেন্টাল ইরিটেবিলিটি হবে, নার্ভাস হয়ে যাবে একটুতেই, ফ্রিকুয়েন্ট বায়োল মুভমেন্ট, অর্থাৎ আমাদের যে পেটের সমস্যা লেগে থাকবে, একটা ওয়েট লস হবে, মুড চেঞ্জ হবে। এবার আসি T3 T4। T3 হচ্ছে আমাদের T3 is thyroid hormone produced mainly peripheral conversion of thyroxine.
নর্মাল লেভেলটা হচ্ছে 22 থেকে 33, ইনক্রিজ হলে আপনার হবে হাইপারথাইরয়েডিজম, ডিক্রিজ হলে হাইপোথাইরয়েডিজম। T4 সেম কেস, জল জমা ব্যাপারটা এই দুটোর মধ্যে মোটামুটি সিমিলার আছে। লাঞ্চে জল জমাটা কিছুটা পারবে তো প্রথমে বলি T3 হচ্ছে আমার থাইরয়েড প্রডিউস কোথা থেকে হচ্ছে। T3 thyroid hormone produced mainly from the peripheral conversion of thyroxine. নর্মাল হচ্ছে 22 থেকে 33। পেজ নাম্বারটা কত? বাড়বে কিসে? যদি বাড়ে T3 তাহলে হাইপারথাইরয়েডিজম, কমলে সেটা হয়ে যাবে হাইপোথাইরয়েডিজম। T4 এর ক্ষেত্রেও একই সেম জিনিস, সেম, শুধু লেভেলটা হচ্ছে কত, নর্মাল লেভেলটা হচ্ছে 4 থেকে 12, 4 থেকে 12। আমি একটু জানতাম বাড়লে হাইপারথাইরয়েডিজম, কমলে হাইপোথাইরয়েডিজম। এখানে সেরকম কিছু বেশি কিছু নেই। এবার আসছি, এটা হয়ে গেল। এবার আসছি ফলিকুল স্টিমুলেটিং হরমোন, সংক্ষেপে বলা হয় FSH। আমি আমার একটা ক্লাস জটা স্যার, স্যার জি স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার। হচ্ছে কাশি মানে হইয়া চাল খারাপ লাগছে আমাকে নিজেকেই। না না না, সম্ভব নয়। আপনি স্যার একটু স্যার, rest নেন, চেষ্টা করুন। আমি আমাদের কোনো এখন অসুবিধা হচ্ছে না, কিন্তু আপনি ইরিটেবল ফুললে অথবা আমার sick feel নিজেকে করলে লজ্জা লাগছে অবশ্যই স্যার, নিজেকে ডাক্তার লজ্জা বসতে পারেন। লাগছে, মানে এই যে বারবার বলছে আচ্ছা। কাশি, স্যার নিজেকে আজকে আসলে খুব গুরুত্বপূর্ণ একটা আজকে টপিক, তো আমরা এটা আগামী দিন আবার কন্টিনিউ করবো স্যার। ইটস ওকে স্যার, ইটস ওকে, এটা কোনো ব্যাপার না স্যার। আমারও একটু বোর ফিল মনে হচ্ছে, মানে কি এই যে স্যার কাশি প্লিজ 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 স্যার, আপনি আপনি লিভ নিতে পারেন, আপনি একটু গরম পানি নেন, আর সেই সাথে একটু আতর রস খেতে পারেন। ওষুধ নিয়েছি স্যার, Okay, কালকে কালকে খেয়েছিলাম, মানে আগে মানে ও ইয়ে আচ্ছা, সিঙ্গেল বিট কাশি হচ্ছিল আমার। আল্লাহ। হ্যাঁ, তো ওদের কমে গেছে অনেকটা, মানে ছেড়ে প্রায় যাবে স্যার, 70% কমে গেছে। তো ইনশাল্লাহ সময় তো আমরা লাগবে দোয়া স্যার করি স্যার একটু। সবাই। জি আসাউল স্যার, আর কাশি, কাশি স্যার আসলে একটু সময় নেই, কাশিটা সময় লাগে। কাশি, ঘাড়ের তো ব্যথা স্যার এগুলো। ডোন্ট মাইন্ড, আপনারা কিছু মনে করেন না কি? না আমি স্যার, নিজের আপনি কিছু মনে করেন না, আপনাকে বরং না কষ্ট না না দিলাম না আমরা। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি আমি স্যারটাকে একবার মানে এক মতো দেখাচ্ছি আপনাদের, মনে করে ভালো করে সাজিয়েছি, আবার বুঝিয়ে দিব। ওটা তো দরকারই নেই স্যার, এটা 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 স্যার দরকারই নেই স্যার, আপনি প্লিজ স্যার, আসাউল স্যার প্লিজ, আপনি কোনো দরকার নেই স্যার, আপনি এটা আমরা আগামী দিন, আগামী ক্লাস ইনশাল্লাহ আল্লাহ ভালো করবে। ঠিক আছে ইনশাল্লাহ স্যার, আপনি একটা আপনি দিন আপনি আমাদের দিন নষ্ট হলো ওই জন্য। না না স্যার, কোনো লস হয়নি স্যার। এখন আমরা আমাদের শাহাবুদ স্যার আছেন, ইকবাল স্যার আছেন, কামরুল আছে, সবার আলোচনা শুনবা, আল্লাহ যখন ভালো জন্য। জি স্যার, সবুজ স্যার কেমন আছেন স্যার? আসসালামু আলাইকুম। সবুজ স্যার, জি স্যার। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি গতকালকে বোধহয় ক্লাস হয়নি, আমি একটু গতকালকে ক্লাসে উপস্থিত হতে পারিনি, পরে শুনলাম যে হয়নি ক্লাসটা গতকালকে। আর আমাদের বুধবারে অফ ডে, এবং অফ ডেটা আগে ছিল শনিবার, এটা বুধবারে নিয়ে আসা হয়েছে, কারণ আছে স্যার। বুধবারে আমাদের সবার শ্রদ্ধেয় বাংলাদেশের প্রথিতযশা নাম করা একজন ডাক্তার ডক্টর ফারুক লাহি স্যার, উনি ক্লাস নেন। তো ওনার একটা অনার আছে বলে আমরা মনে করি স্যার বাংলাদেশের কনটেক্সটে, এবং হোমিওপ্যাথির উন্নয়নে ওনার একটা ভূমিকা আছে। নট অনলি দ্যাট, ওনার সম্মানে, মূলত ওনার সম্মানে আমাদের ক্লাসের ছুটিটা শনিবার থেকে শিফট করে বুধবারে নিয়ে এসেছি। এই জন্যই স্যার আমরা ওই ক্লাসটা উপভোগ করি ওই দিন, আর বুধবার আমাদের ছুটি থাকে, এই জন্য স্যার প্লিজ। রাত্রে ক্লাস বুধবারে ছুটি, আর সকালে ক্লাস শনিবার ছুটি। এটা খুব ভালো একটা মানে ইনিশিয়েটিভ নিয়েছেন, কারণ আমি যখন প্রথম এই ক্লাসে অ্যাটেন্ড করি, যেদিন সম্ভবত সেদিন বুধবার ছিল, আমি ওই স্যারের ক্লাসেও একটু অ্যাটেন্ড করেছিলাম। পরে কোনো একটা কারণে আপনার এখানে ঢুকলাম, তো আমার কাছে মনে হয়েছিল যে একটু এই রিকোয়েস্টটা করি, যে অন্তত বুধবারে ক্লাসটা অফ রাখা যায় কিনা।
যাই হোক, এটা করেছেন, খুব ভালো হয়েছে। কারণ ফারুক ইলাহি স্যার যে লেকচার গুলো দেন ওগুলো আমাদের জন্য খুবই দরকারি। আমরা সবাই ওই ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবো। এর জন্য আপনারা যারা এই গ্রুপ পরিচালনা করছেন, আপনাদের আমার পক্ষ থেকে বিশেষ ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং অভিনন্দন জানাচ্ছি যে এরকম একটা ভালো সিদ্ধান্ত নেওয়ার জন্য। আলটিমেটলি আমাদের সবার জন্য উপকার হবে। জি স্যার, স্যার এই যে পরস্পরের প্রতি, সিনিয়রদের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ, এটা অবশ্যই আমাদের মধ্যে দরকার। যেমন গত রবিবারের দিনেও অনাকাঙ্ক্ষিত ভাবেই আমরা রাতের ক্লাসটা আমাদের মডারেটর অফ রাখলেন। কি জন্য? ভারতের LM খান, উনি একজন প্রখ্যাত হোমিওপ্যাথ, ওনার ক্লাস হলো। সেখানে ওনার ক্লাসটায় আমরা যারা অনেকেই যোগদান করেছি, আমাদের এই নির্ধারিত ক্লাসটা রেখে কি জন্য? যে হোমিওপ্যাথির কল্যাণে আমরা ওই যে একটা কথা আছে না, যে অনার আদার পিপলস রাইট। সুতরাং এই দিকে তাকিয়ে আমাদের মডারেটররা সিদ্ধান্ত নিয়েছিলেন, অনেকটা বন্ধ করে আমরা সেখানে যোগদান করেছিলাম। সেই জন্য ফারিকুল সাল্লাস ক্লাসের সম্মানেই আমাদের মডারেটররা বুধবার বন্ধ রেখেছে। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এই আশরাফুল হক স্যার সেই সুদূর ভারতের মালদা থেকে আমাদের সাথে যুক্ত হন নিয়মিত। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ। তিনি যতটুকু লেকচার শুনলাম, তিনি আসলে অনেক অসুস্থ, তারপরে আমাদের জন্য যতটুকু সময় দিয়েছেন আমরা তার কাছে কৃতজ্ঞ এবং আশা করি নেক্সট দিন অবশ্যই আমরা তার কাছ থেকে এই লেকচারটা আরো প্রাণবন্ত ভাবে আমরা উপভোগ করব। তো এখানে যারা অভিজ্ঞ চিকিৎসক বর্গ রয়েছেন, আমার শ্রদ্ধেয় স্যাররা রয়েছেন, যেহেতু এটা আসলে একটু রিলিজ টাইম আমাদের, যেহেতু স্যার ক্লাসটা হোল্ড করেছেন, আমি একটা বিষয় একটু জানতে চাই। আপনারা যারা এখানে অভিজ্ঞ আছেন, জানতে চাওয়া বলতে জাস্ট একটু শেয়ার করা, ওষুধ প্রয়োগের ক্ষেত্রে আমরা যারা, মানে আপনাদের যদি কোনো আপত্তি না থাকে, আমি একটা প্রসঙ্গ তুলছি, এটা নিয়ে যদি আলাপ করা যায়, কাইন্ডলি যিনি মডারেটর আছেন প্লিজ ক্যারি অন স্যার, প্লিজ স্যার আপনি চালিয়ে যান। ওষুধ প্রয়োগের ক্ষেত্রে আমরা যারা চিকিৎসক রয়েছি, বিশেষ করে নবীন যারা চিকিৎসক রয়েছি, আমরা কিন্তু অনেক দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যাই। যেমন আমি আমার ব্যক্তিগত কথা যদি একটু বলি, আমি যখন একটা ওষুধ প্রয়োগ করি, আমি এতটুকু ট্রাই করি যে অন্তত মেডিসিনটা বডির ভিতরে গিয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া তৈরি না করা পর্যন্ত আমি ওষুধটা রুগীকে খেতে বলি এবং এভাবে বলে দেই যে যদি কখনো মনে হয় যে হ্যাঁ, ঔষধ খাওয়ার 2 দিন পর বা 3 দিন পর বা 5 দিন পর বা 1 সপ্তাহ পর আপনার রোগটা বেড়ে যাচ্ছে অথবা কমে যাচ্ছে, যে কোনো ধরনের আপনি যদি আপনার নিজের মধ্যে কোনো ধরনের চেঞ্জ অনুভব করেন, সেটা মানসিক একটা মানে স্বস্তি হতে পারে, ঔষধ খাওয়ার পরে ভালো লাগতে পারে, নিজের মধ্যে একটা চাঙ্গা ভাব আসতে পারে, বা আপনার ব্যথা থাকলে ব্যথাটা কমতে পারে বা ব্যথা বেড়ে যেতে পারে, যাই হোক না কেন আপনি বুঝবেন যে ঔষধ আপনার ভিতরে কাজ শুরু হয়েছে, ঠিক সেই সময় আপনি ঔষধটা বন্ধ করে দিবেন। এটা আমার একটা মানে অর্গানম থেকেই আমি এটা পেয়েছি, এভাবেই বলা আছে প্রতিক্রিয়া শুরু হওয়ার পরে ঔষধ প্রয়োগ থেকে বিরত থাকা উচিত। কিন্তু আমি আমাদের এই মঠবাড়িয়াতেই অনেক ডাক্তার আছে, প্লাস মঠবাড়িয়ার আশেপাশে বরগুনা বা এই পাথরঘাটা এদিকে অনেক ডাক্তার আছে। বিশেষ অভিজ্ঞ একজন ডাক্তারের কথা আমি বলবো, আপনারা হয়তো অনেকে চিনে থাকবেন। আমাদের বরগুনার এই বামনাতে আব্দুল লতিফ স্যার করে একজন ডাক্তার আছেন, উনি প্রতিদিন অসংখ্য রোগী দেখেন। তো তার কাছে আমি মাঝে মধ্যে যাই তার সাথে একটু অভিজ্ঞতা নেয়ার জন্য, বা স্যার কিভাবে রোগী দেখে, কিভাবে ঔষধ প্রয়োগ করে। তো তাকে আমি দেখেছি 30 এবং 200 এই ধরনের পটেন্সির ঔষধগুলো উনি একেবারে কন্টিনিউয়াস খেতে দেন রোগীদের, 1 মাস পর্যন্ত চলতে থাকে। তো আমি স্যারকে জিজ্ঞেস করলাম যে স্যার এটা এইভাবে দেওয়ার কারণ কি? অর্গানল তো আসলে এইভাবে কোথাও পাইনি, ওখানে এইরকম কিছু নির্দেশনা দেওয়া আছে যে প্রতিক্রিয়া শুরু হলে ঔষধ বন্ধ রাখতে হয়, এই ধরনের কথাগুলো বলা। তখন স্যার আমাকে বললেন যে দেখো, অনেক কিছুই তো বই পুস্তকে অনেক জায়গায় লেখা থাকে এবং সেটা ঠিক আছে, তবে আমাদের ক্লিনিক্যাল তো কিছু অবজারভেশন আছে, বা আমরা আজকে প্রায় 40 বছর পর্যন্ত প্র্যাকটিস করছি। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি রোগীদের এইরকম দেই এবং আমি দেখেছি যদি আমি এইরকম খেতে দেই তাহলে
ওই রোগীগুলোর আমি কম্পারেটিভলি প্রোগ্রেস ভালো দেখেছি। ওই রোগীগুলোর প্রোগ্রেস আমি ভালো দেখেছি বিদায় এটা আমার দীর্ঘদিনের একটা পর্যবেক্ষণ, এবং এখান থেকে আমি এইভাবে আমি দেওয়ার একটা মানে আমি করেছি নিজের অভিজ্ঞতা থেকে। এগুলো আবার উনি হাই পটেন্সির ক্ষেত্রে করেন না, দেখা যায় যে 6, 30 বা 200 এই মেডিসিন গুলোর ক্ষেত্রে উনি এই পদ্ধতিটা অ্যাপ্লাই করেন। এখন আমার এখানে একটু জানার ইচ্ছা হচ্ছে, আপনারা যারা প্র্যাকটিস করেন ব্যক্তিগত আপনাদের নিজস্ব চেম্বারে, আপনাদের বিশেষ করে যারা এখানে খুব প্রবীণ হোমিওপ্যাথ রয়েছেন, আপনারা একটু কাইন্ডলি আপনাদের এই বিষয়ে ওষুধ প্রয়োগের বিষয়ে অভিজ্ঞতাগুলো একটু আমাদের সাথে শেয়ার করবেন। আমি কাউকে স্পেসিফাই করছি না, না স্যার, যে যার স্যার আপনার কোশ্চেনটা বা কোশ্চেন ঠিক না, মানে আপনার শেয়ারিংটা অত্যন্ত উপযোগী একটা শেয়ার, যুগ উপযোগী বলা যেতে পারে বর্তমান সময়ের জন্য। ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স সাথে যুক্তি, এবং সেই সাথে আমি ক্লাস শুরুর আগে একটা কথাই বলছিলাম, অ্যানাটমি ফিজিওলজির সাথে অর্গাননের সমন্বয়। যাই হোক, তো এই ক্ষেত্রে আমার মনে হয় সিনিয়র যারা আছেন কাইন্ডলি আপনারা যদি শেয়ার করতেন যে একটা কথা, অবশ্যই সেটা ভালো হতো। আমি কিন্তু কমনলি 50 মিলিসিমেল ইউজ করে থাকি। তো 50 মিলিসিমেল ইউজ করলে সেখানে আপনার সাধারণত আমি ফ্রিকুয়েন্ট ডোজ দেই। অবশ্য একটা ডোজ দিয়ে আমি ছেড়ে দেই, 15 দিন পরে তাকে দেখা করতে বলি। একটা ডোজ বলতে মানে একটা পোটেন্সি দিয়ে। আর হচ্ছে যদি সেন্টিসিমেল ইউজ করি, তাহলে সেন্টিসিমেল ইউজ করলে পোটেন্সির উপর ডিপেন্ড করবে আসলে কয়টা ডোজ দিলাম। যেমন 200 দিলাম, ডোজ বা 4 ডোজ বা 3 বার বা 4 বার খেতে দেওয়ার পরে তাকে অফ অথবা স্যাকল্যাক দিয়ে দিই, সাধারণত এরকম করি। তবে কিছু রোগের ক্ষেত্রে বা কিছু রোগীর ক্ষেত্রে সামটাইমস তার ভাইটাল ফোর্স থেকে শুরু করে বা রোগের যে মাত্রা তার উপরে ডিপেন্ড করে এগুলো ভ্যারিয়েবল। তবে নর্মালি 50 মিলিসিমেল দিলেই তাকে হচ্ছে একটা 15 ডেজ পরে আসতে বলি। কখনো কখনো যদি সিভিয়ার বা অন্য কোনো চেঞ্জ বা পরিবর্তন দেখা যায় কম বা বেশি, সেক্ষেত্রে সে যোগাযোগ করে আবার এসে দেখা করবে, এরকম একটা ব্যাপার। আর সেন্টিসিমেল এর ক্ষেত্রে 201 দিলে এই ক্ষেত্রে অবশ্যই, আর বেশি ডোজ কখনোই দিই না, হাইয়েস্ট 4-5 বার এরকম। এটাই আমার দেখছি, এক্সপিরিয়েন্স অবশ্য কম, আপনারা শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম। ইকবাল জিল্লুল মজিদ স্যার কিছু বলবেন? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আপনি মানে আমাদের ডাক্তার সবুজ স্যারের কথাটা শুনেছেন, এর প্রেক্ষিতে আমাদের জর্দার স্যার বললেন কিছু, আপনি যদি কিছু আমরা এই যে একজন আসছেন ব্লাড নিতে স্যার, এই জন্য ওইদিকে মনোনিবেশ করে অ্যাটেনশন দিতে পারিনি, সরি। ঠিক আছে। এবারে আমরা অবশ্য হোমিও জগৎটা এমন একটা জগৎ যে এখানে ওই যে একজন বিজ্ঞানীর কথা, যে আমরা জ্ঞান সমুদ্রের তীরে বিচরণ করছি মাত্র, জ্ঞান সমুদ্র অনেক গভীর। এখানে আমরা হোমিও জগতে আসি, হোমিওপ্যাথি চিকিৎসক বলে নিজেদেরকে দাবি করি, কিন্তু মানে এটা ঠিক অনেকখানি দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে যে আমরা যে হোমিওপ্যাথি প্রতিষ্ঠিত যে অর্গানন অফ মেডিসিন, অর্থাৎ আমাদের প্রয়োগ নীতি, আরোগ্য নীতি এবং সব কিছু অর্গাননই আমাদেরকে বাতলে দিয়েছে। আমরা সেখান থেকে অনেকটা বিচ্যুত হয়ে গেছি, প্রাইভেট হয়ে আমরা আমাদের নিজেদের মতো করছি। কেউ বলছে আমাদের অভিজ্ঞতার ফসল, কেউ বলছি ওই তৎকালীন সময়ের অর্গানন এখন আর চলে না, এখন যদি হ্যানিম্যান থাকতেন নতুন করে অর্গানন লিখতেন, ইত্যাদি ইত্যাদি নানান রকম যার যার মতো মতবাদ দিয়ে চলতেছি। কেউ বা একই বোতলের ভিতরে কয়েক প্রকারের ওষুধ একসাথে দিয়ে দেয়, কেউ বা ফাইল প্যাটেন্ট নিয়ে আসে, ইত্যাদি ইত্যাদি। আমরা যেটা করি সেটা হলো, আমরা এখানে অভিজ্ঞ চিকিৎসক বৃন্দ আসেন এবং আমাদের এই গুড নাইট গুড মর্নিং হলিস্টিক গ্রুপে যে বিষয়গুলো ক্লাস হয়, এবং সকলেই ক্লাসিক্যাল হোমিওপ্যাথ এবং সকলেই অর্গানন ভিত্তিক
চিকিৎসা প্রদান করে থাকেন এবং তাদের অভিজ্ঞতা থেকে এবং প্রথিতযশা আরো বিভিন্ন চিকিৎসকদের মতামতের ভিত্তিতে সেন্টিসিমেল যেমন অর্গানন দ্বারা স্বীকৃত, তেমনি 50 জন অর্গানন দ্বারা ষষ্ঠ সংস্করণ দ্বারা স্বীকৃত, কোনো সন্দেহ রাখি। এর মূলে হলো কি, স্থূল থেকে আমরা গভীরতর পর্যায়ে সূক্ষ্ম অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম পর্যায়ে পৌঁছি। এখন এই অবস্থায় অর্গান আমি সংক্ষিপ্ত করছি, অর্গানে আমার মনে হয় কোথাও বলা নাই যে একটা ডোজ বলতে আমি কি বুঝি, কিছুদিন আগে আলোচনা হলো, যতক্ষণ পর্যন্ত একটা ঔষধ শক্তি পরিবর্তন রীতিতে দিতে দিতে যখনই রোগী দেহে যেতে যখন ঔষধ বলবে হ্যাঁ আমি দেহের ভিতরে এসেছি এবং রোগী প্রতিক্রিয়া জানাবে হয় আমার বেড়েছে না কমেছে, দেন উইল স্টপ, আমরা সেখানে নির্দেশিত রাখবো এই সময় বন্ধ রাখতে বাড়ুক কমুক ইত্যাদি পর্যবেক্ষণ। এটা তো অর্গানন দ্বারা স্বীকৃত, আমরা সেই নিয়মে করি। যদি 50 সহস্রাংশ দিই তাহলে যতক্ষণ পর্যন্ত তাও দিই, যখন 2 দেই কিংবা অনেক সময় 3ও দেই, 2-3 একসাথেও দিয়ে দেই, যদি আমরা স্যাঙ্গুইন হই, যেটা এর পর্যায়ে যে এটা পূর্ব অভিজ্ঞতার ফসল, যে আমাদের এই পোটেন্সিটা এতদূর পর্যন্ত যে এতদূর যাবে। বর্তমান সিমটা যেহেতু রোগী দেহে যতগুলো লক্ষণ প্রকাশ পায়, মেডিকাতে যতগুলো যেভাবে লক্ষণগুলো সাজানো আছে, একটা রোগী দেহে তো সব লক্ষণ একসাথে পাওয়া যাবে না। আর আমরা যখন তার শারীরিক এবং মানসিক এবং তার মানে যেটা আমাদের ফিজিক্যাল লেভেলে এবং তার মেন্টাল লেভেলে, তার ইমোশনাল লেভেলে তার অবস্থানটা চিকিৎসক যখন বুঝবেন, তখন ওষুধটা সেইভাবে প্রয়োগ করবেন এবং প্রয়োগ করার পরে যখন দেখবেন যে রোগীর দেহে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, আমরা সেটাকে বলি যে একটা ডোজ। এই একটা ডোজ হয়ে গেলে কিন্তু আমরা আর ওষুধ দিই না। আর 50 আমরা যখন আমরা জর্জ ভিতুলকাসের লেভেলস অফ প্রথম থেকে বলা হয়েছে, এরকম ভাবে রোগীদেরকে যখন ওষুধ দেওয়া হবে, ওষুধ এবং আমার বাস্তব থেকে আমরা দেখছিও তাই, ওষুধ দেওয়ার পরে রোগী এতদিন এসে পরে বলবে হয় প্রথম দিক থেকে তার উন্নতি হতে থাকবে, হ্যাঁ, কিংবা প্রথম দিক তার বৃদ্ধি হবে, তারপরে উন্নতি হতেই থাকবে, তো হতেই থাকবেই, কিংবা কোনো কোনো জায়গায় উন্নতি যে থেমে থাকবে, কিংবা কোনো জায়গায় যে উন্নতি যে হয়ে আবার নতুন করে কিছু দেখা দেবে। এই সমস্ত জিনিসগুলো পর্যবেক্ষণ করে আমরা অবশ্যই হোমিওপ্যাথিতে কখনোই শক্তি পরিবর্তন রীতি ছাড়া আমি যেটা করি ওষুধ দেই না। আর যখনই দেখি যে রোগীর ক্ষেত্রে ওষুধের প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে, তখন আমরা বন্ধ করি। দিস ইজ মাই এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আমাদের থেকে আর ভালো চিকিৎসক আর গভীর জটিল চিকিৎসার ক্ষেত্রে তো সেখানে আমার মতো আমি যতটুকু হোমিওপ্যাথিতে আসি, কিন্তু আমার হোমিওপ্যাথি থাকার বয়স থেকে আমার অভিজ্ঞতা কিংবা সঞ্চয় আমার খুব কম, সুতরাং সেখানে আরো গভীর। সুতরাং এক্ষেত্রে অবশ্যই আরো অন্যান্য সিস্টেম আছে। তো আমি মনে করি যে অর্গানন বলে যে কখনোই শক্তি পরিবর্তন রীতি ছাড়া, রীতি নিয়ম ছাড়া একটা ডোজে প্রথম ডোজের পরের পরবর্তী শক্তি যেন আমাদের জীবনী শক্তি কোন সময় একই রকম শক্তি গ্রহণ করে না, পরিবর্তিত অবস্থায় চায়। এইভাবে দিস ইজ মাই ওপিনিয়ন। থ্যাংক ইউ স্যার, আপনাদের ভালো কিছু সঞ্চয় করলে আমরা সকলের সঙ্গে গ্রহণ করবো। আসসালামু আলাইকুম স্যার, যেটা বললেন যে ওই স্যারের কাছে আমি গেছি, প্রচুর রোগী দেখেন, তো এরকম স্যার সব জায়গায় আছে। আমি একটা স্যাম্পল বলছি স্যার, যারা প্রচুর রোগী দেখে আমার এখানে মানে মালদার, তো প্রচুর রোগী দেখে, মানে সারাদিনই প্রায় ব্যস্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তো ওর বস্তা সুগার মিল লাগে। কেন লাগে জানেন? কেন লাগে কি, ও প্রত্যেকটা রোগীকে ফার্স্ট ডোজ হচ্ছে ওর মানে আপনার স্টেরয়েড, অ্যালোপ্যাথি স্টেরয়েড গুঁড়ো করে মানে পুরিয়া করে দিয়ে দিল, ওটা হচ্ছে ওর মানে প্রথম ডোজ। তারপরে আপনার হোমিওপ্যাথি তো নাম্বারিং সিরিয়াল আছেই, এটা সকালে, এটা দুপুরে, এটা বিকালে, এটা রাতে। তো যে যেভাবে করে আনন্দ পাচ্ছে, মানুষকে মানে ঠগে হোক আর যে ওইভাবে ও আনন্দ পাচ্ছে। কিন্তু ওইসব ডাক্তাররা যখন 10টা লোকের মানে একটা ডাক্তারদের একটা সমন্বয় হয়, ওরা আসতে পারে না, ওরা তো জানে আমরা কি করছি। তো ওরা ওইভাবে পেশেন্টের কাছে আনন্দ পাচ্ছে, কিন্তু পেশেন্টও আনন্দ পায় না। ও রিলেশন করছে 2-4 দিন, আবার ঘুরে ফিরে আবার আসছে। যেমন ওইসব ডাক্তারের পেশেন্ট যখন আমার কাছে আসে, আমি পালে বলে দিই কি না আমি দেখবো না। কেন দেখবো না? আবার তুমি তো স্টেরয়েড খেয়ে 5 হাত খুলে নিয়ে আমার কাছে এসেছো, আমি কেন দেখবো ওই ডাক্তারের পেশেন্ট? ওই ডাক্তারের কাছে আপনি ভালো থাকবেন, ওই ডাক্তারের কাছে খান, যখন আরো ফুলে গিয়ে মরে যাবেন তখন ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। অনেকে অনেক রকম করছে, তবে যেটা আমাদের মেন হানিম্যান সাহেব যেটা বলে গেছেন সেটাই হচ্ছে মেন থিওরি। আর আমাদের যেটা হান্নান সাহেব বললেন
এটাই হচ্ছে আমাদের appropriate। তো থ্যাংক ইউ স্যার। আশরাফ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি হয়তো আপনার ইন্ডিয়াতে এরকম একজন চিকিৎসক আছে, তার অভিজ্ঞতার কথা আপনি বলেছেন, কিন্তু আমি এই বিষয়টা, আমি যে চিকিৎসকের কথা বলেছি, আমি তাকে একেবারে পিতৃতুল্য মনে করি এবং তিনি আমাকে সন্তান তুল্য এইভাবে স্নেহ করেন, এবং উনি যথেষ্ট পরিমাণে ধার্মিক একজন লোক, এবং ওনার চেম্বারে মানে কোনো ধরনের অ্যালোপ্যাথিক ঔষধের কোনো সংস্পর্শ নেই। এটি একেবারে মানে So sir, don't mind, মানে এটা তো don't mind, মানে বিভিন্ন জন বিভিন্ন রকম কোথাও করেন, নেই, এটা ছিটে আমি ফোটাও বলবো নেই। না। সুতরাং না, আমি ওনার কথা বলছি না, আমার আমি ওনার কথার কথা দ্বারা বা বলছি আমার না। দ্বারা তাকে আমি কোনোভাবে না, আপনার স্যারের কথা আমি বলছি না। না না আমি আপনার না, স্যার- আমি না না example না দিলাম, ওটা example। না 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 না, আমি বুঝেছি, হ্যাঁ, বুঝেছি। এখন না, যেহেতু আমি এই প্রসঙ্গটা আনার পরে এটা আসছে, মানে সামহাও এখানে কেউ কেউ মনে করতে পারে যে সেও হয়তো ওইরকম করে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এটা আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে এনেছি। উনি এই ধরনের চিকিৎসকই না, একজন পিওর হোমিওপ্যাথ, এবং আল্লাহ রহমতে উনি যতটুকু রুগী দেখেন খুব ভালোভাবেই রুগী দেখেন, কিন্তু হয়তোবা ওই সিস্টেমটা তার নিজের যে এক্সপেরিয়েন্স থেকে উনি আমার সাথে শেয়ার করেছেন বা আমাকে আমি জানতে চেয়েছি বিধায় বলেছেন, কিন্তু উনি শুধুমাত্র হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন, এবং নিজে কোনোদিন অ্যালোপ্যাথি খুব একটা প্রয়োজন না হলে, একেবারে বিপদে না পড়লে নেন না, এরকম একজন চিকিৎসক। এবং অত্র এলাকায় তার যথেষ্ট সুনাম রয়েছে, এবং তাকে নিয়ে ওইভাবে আসলে চিন্তা করার কোনো সুযোগ নেই। তো তারপর ধন্যবাদ। আমাকে ইন্টারাপ্ট করি, আমি কিন্তু মাঝে মধ্যে স্যার বায়োকেমিক দেই স্যার, আমি মাঝে মধ্যে বায়োকেমিক দেই। জি, আমরাও দিই বায়োকেমিক। বায়োকেমিক যেমন মনে করেন যে রাফ তবে সেদিন পেশেন্টের ক্ষেত্রে আমি দেখলাম আর যারা এখানে অভিজ্ঞ হোমিওপ্যাথ রয়েছেন, জি স্যার প্লিজ শেয়ার করেন সবাই প্লিজ। এটা এক একজন ডাক্তারের কিছু স্যার, তো ব্যতিক্রম। এটা হলো কি, আমি একটু জানতে চাই যে আপনি বললেন আমাদের শ্রদ্ধা, ওনার শ্রদ্ধা সম্মান রেখে এবং মানুষ যেখানে উপকৃত হচ্ছে সেটার দিকে আমরা লক্ষ্য রেখে ওইটা বিষয়টা হচ্ছে, আমি সহযোগী মেডিসিন হিসেবে দুই একটা বায়োকেমিক আমিও দিই, কিন্তু হোমিওপ্যাথি ওষুধগুলো, শক্তিকৃত প্রোটেনটাইজ ওষুধগুলো, যে মনে করেন যে মাসের পর মাস যদি একই শক্তির ওষুধটা আমরা প্রয়োগ করতে পারবো কিনা। কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যায়। 200 শক্তির ঔষধ কিংবা 30 পোটেন্সি কিংবা 6 হোক, যাই হোক না কেন, আমরা শক্তি পরিবর্তন রীতি ছাড়া কিংবা যদি মনে করেন মাসের পর মাস চালিয়ে যায়, তাহলে কি ওষুধ কি কোনো কথা বলছে না? সেখানে ওষুধ কি দেহের পরে কোনো ক্রিয়া সৃষ্টি করছে না? আর যদি ক্রিয়া সৃষ্টি করে তখন আমাদের অর্গান কি করে? এটা আমার জিজ্ঞাসা। ওনার কোনো শ্রদ্ধা কি বলছি মানুষ উপকৃত হচ্ছে, ঠিক আছে, কিন্তু আমরা তো দেখছি এখানে আমরা যখনই ওষুধ প্রয়োগ, যখনই একটি ডোজ বুঝে আমরা মনে করি যে একটি ডোজ যখন একবার রোগীর ক্ষেত্রে ঔষধ প্রয়োগ করার পরে যখন রোগীর ভিতরে কোনো পরিবর্তন আসবে, মেবি এটা হয় বৃদ্ধি হবে না, কমবে না, হলে কোনো কিছু হবে না, কিংবা একটা কিছু ঔষধ দিয়ে কিছু করবে না, এটা তো হবে না। হোমিওপ্যাথি ওষুধ এমন নয় যে হোমিওপ্যাথি ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, এটা খেয়ে যাও, কখনো তা নয়। আর বিশ্বাসও করি না, প্রয়োগ ক্ষেত্রেও তাই হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে কেন্ট বলেছেন কথা, শতাধিক সহস্রাধিক নিগ্রোর সাথে বর্ষা ফলাকা হাতে নিগ্রোর করে থাকতে রাজি আছি, একটি উচ্চ শক্তির হোমিওপ্যাথির একটা পিলের ব্যাপারে আমি আরো বেশি সচেতন সজাগ। আমি আমরা যে মনে করি তাই, এখন আমরা তাদের কথা শুনবো না, কিংবা কেন্টের কথা শুনবো না, হেরিং এর কথা শুনবো না, তারপরে আমরা মনে করি হেনিম্যানের কথা মানবো না, আমরা হোমিওপ্যাথি কি বলে দাবি করবো? দিস ইজ মাই কোশ্চেন,
সুতরাং ওনার শ্রদ্ধাকে বলছি যে ওনার প্র্যাকটিক্যাল পাচ্ছেন, ঠিক আছে, কিন্তু আমি মনে করি আমরা আমি ব্যক্তিগত প্র্যাকটিক্যাল লেভেলে যতটুকু করি যে একই শক্তির ঔষধ 200 পোটেন্সির ওষুধ প্রথম ডোজ দেই, পরবর্তী ডোজ তার শক্তি পরিবর্তন দিতে দেই, এটা আমি করি। কিন্তু একই শক্তির মধ্যে এক বোতল ভরে পিল দিয়ে দিলাম 200 শক্তি খাওয়া 5 টাকা প্রতি, এটা ক্ষতি করি। থ্যাংক ইউ স্যার। তারপরে যদি ভালো অভিজ্ঞ থাকে তো মাশাআল্লাহ আমরা অবশ্যই সেটা গ্রহণ করবো, কিন্তু উইল নট অ্যাকসেপ্ট এনিথিং উইদাউট অর্গানন দ্য রুলস অফ মাই। থ্যাংকস। আমি একটু ভিডিওটা দেখাই, মানে ভিডিওতে তবে আমি একটা বিষয় দেখছি, কিছুদিন আগে একটা রোগীকেই দিয়েছিলাম হচ্ছে 0/3 দিয়েছিলাম বা 4 দিয়েছিলাম, যাই হোক পরের পোটেন্সিটা ছিল না, জাম্পিং পোটেন্সি ছিল। আমি জাম্পিংটা না দিয়ে একই পোটেন্সি আমি অবশ্য তাকে দিয়েছিলাম, 0/3 বা 4ই দিয়েছিলাম। তো পরের 10-12 দিনও করছে এটা, আমি জানি না আমার বলেছে অবশ্য বা ঠিক হয়েছে কিনা। পরে দেখলাম তো তারপরে আমি আবার পোটেন্সি চেঞ্জ করছি। তবে আমি ঝাঁকুনি নিজেই কয়েকটা বেশি দিয়ে দিয়েছিলাম, আগে 20-50 ঝাঁকুনি আমি দিয়ে দিয়েছিলাম ওষুধ দেওয়ার সময়। দেওয়ার নিয়ম হচ্ছে 100 ঝাঁকুনি দিয়ে দেওয়া নিজেই ডাক্তারের, যখন সময় 100 দিয়ে দেই, না হলে ওখানে বেশি দেওয়া না, 20-50টার মতো ঝাঁকি দেওয়া হয়েছিল। আমি দেখছি কাজ করছে, নিশ্চয়ই। তাহলে আপনি একই শক্তিতে দেন নাই, যখনই প্রয়োগ করতে বলেছেন আপনি, তখন নিশ্চয়ই পরবর্তীতে আবার দেওয়া হয়েছে, আবার ঝাঁকি দেওয়া হয়েছে, আবার এইভাবে গিয়েছে। আমরা তো এটাই ফলো করার চেষ্টা করি স্যার, এবং আপনাদের সহবত থেকে আমরা এটাই অর্জন করছি বিভিন্ন সময়। আমরা অনেকে একটু শেয়ার করি, আমরা যে প্রথম ওষুধটাকে তৈরি করি, আমরা কত ml পানিতে তৈরি করি বা কিভাবে তৈরি করি, আমাকে বললে আমি বলবো, কোনো অসুবিধা নেই, আপনি শেয়ার করেন। আমি করি, শুনেছি সবকিছু এইভাবেই, এবং পরে আছে যে কাঁচের বোতলে যেমন বলা আছে, আমরা কাঁচের বোতল ইউজ করি, আবার দেখা যাচ্ছে ভালো প্লাস্টিক বোতলও ইউজ করি। তো ওই বিশেষ করে যেটা 2 আউন্স বলা হয় বা 4 আউন্স বলা হয়, অর্থাৎ এটাকে 100 ml কিংবা 50 ml এই ধরনের বোতলে ব্যবহার করি, কিংবা কোনো সময়ে দেখা যাচ্ছে কি ওই 30 ml এর বোতলেও দেখা যাচ্ছে পিল দিয়ে ব্যবহার করি। তো প্রথম যখন দেই আমরা 4 আউন্সে পানিতে কয়েক ফোঁটা আরএস দেই, পানির পচন রোধে, যেটা কোনো সময় না থাকে দেইও না, দিয়ে অবশ্য সেই ওষুধটা ক্ষেত্র বিষয়ে যদি একই ক্ষেত্র হয় তাহলে দিনে কয়েকবারই দিই, যতক্ষণ পর্যন্ত তার কোন রকম প্রতিক্রিয়া না হয়। যখনই প্রতিক্রিয়া দেখা দেয়, কমতে থাকলে বলে দিই এটা বন্ধ করেছে। আর যদি কোনো কিছু হয়, আমরা অনেক সময় ঔষধ হয় এক্সট্রা আবার একটা প্লাসিবো দিই, যে প্লাসিবো তো দেবই ঠিকই, প্লাসিবো বলতে আলাদা পুরিয়া দেয় না, ওই যে ওষুধ যুক্ত যে বোতলটা দেই, ঠিক সেরকম একটা বোতলে দিই, সে একই রকম ওষুধ যদি বলে দিই যে ওষুধের যাতে প্রতিক্রিয়া হয় কমে গেলে তখন এইভাবে দেই স্যার। কিন্তু স্যার সবুজ স্যার সাধারণত ডোজটা আপনি কিভাবে রেডি করে দেন প্লিজ, যদি আপত্তি না থাকে, বা খায়রুল স্যার যে কোনো একজন যে। স্যার আমি আসলে নতুন, কিন্তু আমি বিষয়টা জানতে চাচ্ছিলাম যে 2 থেকে 3 কিংবা 4 কিভাবে বানানো হয়, এটা সম্পর্কে আমি একটু জানতে চাচ্ছিলাম স্যারদের কাছে। অনেক লম্বা বিষয়, এটা খুব আগ্রহ স্যার, যদিও শেয়ার করতে চান। রব্বানি স্যার আছে, রব্বানি স্যার আছে, তারপর আমার এখানে বলা অনুচিত, রব্বানি স্যার প্লিজ বলেন, রব্বানি স্যার আপত্তি না থাকলে। অনেক লম্বা আপনার না সংক্ষেপে বলে দিই স্যার, আমি অনেক লম্বা এর একটা না জি স্যার সবুজ স্যার, আমি যেটা করি, সবুজ স্যার প্লিজ শেয়ার করেন। বলছিলাম যে এটা তো উনি কি 50 মিলিসিমেলের বিষয়টা জানতে চাচ্ছেন, যে
M2 বা 3 থেকে কিভাবে 4 তৈরি করে, 4 থেকে জি কিভাবে স্যার 5 জি তৈরি স্যার করে। জি স্যার M2 জি স্যার হবে। ব্যাক পটেন্সি যেমন M2 কে যদি আমরা ব্যাক পটেন্সি হিসেবে চিন্তা করি, তাহলে M2 এর একটা গ্লোবিউলস প্রথমে 1 ফোঁটা ডিস্টিল ওয়াটারে এটা ডাইলিউট করে নিতে হবে, ডিজলভ করে নিতে হবে। এরপরে এর সাথে 99 ড্রপস অফ RS দিয়ে তারপরে 100 ঝাঁকি দিলেই M3 হয়ে যাবে। এটা একেবারে নরমাল প্রসেস। স্যার আরেকটু আমি সাপ্লিমেন্ট করি এর সাথে। ওই যে স্যার মানে যে ওইটা হলো ওই মেডিসিনটা আবার আরেকটা রেডি করবেন কিভাবে, এটা একটু একটু বলে নি। ওখান থেকে আপনি মনে করেন যে কোয়ার্টার ড্রাম আপনি 10 নম্বর গ্লোবেলস নিলেন একটা ড্রামে, হ্যাঁ 5 ml এর একটা ড্রামে। সেই কোয়ার্টার ড্রামের ভিতরে আপনি 1 ড্রপ দেবেন, যে মেডিসিনটা রেডি করলেন আপনার অনলি 1 ড্রপ দেবেন। দেওয়ার পরে দেখবেন সম্পূর্ণ গ্লোবেলস গুলো ভিজে যাবে, ভিজে গেলে তখন সেগুলো আবার ড্রাই করতে হবে। তখন এই প্রত্যেকটা গ্লোবিউলস হয়ে গেল 0/3, প্রত্যেকটা গ্লোবিউলস হলো 0/3। ড্রাই কিভাবে করবো স্যার? এই যে দিয়ে ড্রাই করবেন হচ্ছে ব্লটিং পেপার দিয়ে ড্রাই করতে পারেন। প্লটিং পেপার কোথায় পাবো? ব্লটিং পেপার এগুলো তো এটা কিনতে পাওয়া যায়। ব্লটিং পেপার পাওয়া যাবে। নরমাল আপনি যেটা বাঁশের কাগজ বলে, আমরা আগে বাঁশের সাদা কাগজ বলতাম, যেটা কর্ণফুলি, ওটা দিলেও হয়, কোনো অসুবিধা হয় না। আর টিস্যু দিলে হবে না? গ্রান ছাড়া টিস্যু যাতে অ্যাবজর্ব করতে পারে, যেন শুষ্ক করতে পারে আর কি, জন্য অনেক জায়গায় দেখছি স্যার টিস্যু ব্যবহার করে দেখলাম। ডিজিটাল যুগে ডিজিটাল মানুষ ব্যবহার করে। না আমি টিস্যু যদি আমরা টিস্যুটা আপনি কোন টিস্যু সেন্টিসিমাল ড্রাই করার ক্ষেত্রে টিস্যু ইউজ করি। টিস্যুদের যেটা ড্রাই করার ক্ষেত্রে টিস্যু এটা গ্রান থাকবে না, এটা আর কি স্যার, সেন্ট থাকবে না যে টিস্যুটার মধ্যে। টিস্যু আপনি যদি টয়লেট টিস্যু ইউজ করেন তাহলে এটা আমি মনে করি যে শুষ্ক হবে ঠিকই, কিন্তু ওই টিস্যুটা টয়লেটের জন্য, সেটা কেন আমরা ঔষধ তৈরি করে ব্যবহার করবো? আমাদের যেটা টয়লেটটা না, টয়লেটটা তো হালকা সাধারণত বেশিরভাগই। স্যার আরেকটা প্রশ্ন আমার একটু জানার আগ্রহ স্যার। এই যে কতক্ষণ আগে আমরা যে বললাম বায়োকেমিক, আমরা যে পড়তেছি বায়োকেমিকও দিব সাথে, কিন্তু আমি বিভিন্ন জায়গার মধ্যে দেখছি যে বায়োকেমিক দিলে বায়োকেমিকই দিব, আর যদি আমরা এই ষষ্ঠ সপ্তমিক যেটা আছে এটা দিলে ওইটাই দিব। আমরা কেন দুইটা দিব? দুইটা দিলে কোনটায় কমে কোনটায় কমে না আমরা কিভাবে বুঝবো স্যার? এটা তো অবশ্যই আপনি মিক্সিং করার কোনো দরকার নেই তো। স্যার যেকোনো একটা দিব আমি, মানে হেনিম্যান যেভাবে বলছেন একটা আমরা তো তাই বলছি যে আমরা একটাই দেব, একই সাথে একাধিক দেব না, কিন্তু এটাও আমরা ব্যবহার করি, সেটাই বলছি। স্যার এটা তো আমাদের আমি একটু বলি। জি স্যার, বিষয়টা হচ্ছে আপনি তো এর উত্তরটা আপনি দিয়ে দিয়েছেন যে আমরা যে কোনো একটা ব্যবহার করব। আমি একেবারে একটা সহজ স্বীকারোক্তি দিই, বিষয়টা হচ্ছে আমি অপারক। বুঝতে পেরেছেন? আমি হয়তো একটা দিয়ে আমি সন্তুষ্ট হতে পারি না, একটা বায়োকেমিক দিয়ে দিলাম, এটা একটা বিষয় থাকে। আর একটা বিষয় থাকে, কেউ হয়তো ভাবে খোলাসা করে বলে না, রোগীকে একটা ঔষধ বেশি দিলে 100 টাকা 150 টাকা 200 টাকা বেশি ইনকাম হবে। একেবারে সহজ কথা, এবং আমি এটা ফ্র্যাঙ্কলি স্বীকার করি। আমার ইনকামের একটা বিষয় থাকে, আমার রুটি রুজির একটা বিষয় থাকে। আমার এক বোতল ঔষধ দিয়ে রোগীর কাছ থেকে আমি 500 টাকা রাখতে পারবো না, আমার চেম্বার ভাড়া 10,000 টাকা। অনেক সময় কিছু জিনিস একটু চিন্তা করে দেয়া হয়, সেই সময় খুব কম সংখ্যক ডাক্তারই ওই বিষয়টা চিন্তা করে যে এটা দিলাম কোনটায় কাজ হবে কোনটায় কাজ হবে না। এটা আমরা মানে আপনি আনএথিক্যাল ভাবতে পারেন যে এই কি বলে, এটা তো আসলে ঠিক না ডাক্তার হিসেবে। হ্যাঁ, এটা ঠিক না আমরা জানি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে আমি আমার কথা বলি, বাধ্য হয়ে আমাকে দিতে হয়, বাধ্য হয়ে আমাকে দিতে হয়। আর তখন কখন আমি কি দিতে হয়? বায়োকেমিক। এবং আমি সাধারণত যেটা করি, চেষ্টা করি যে ডাইলিউশনটা যেটা দেই সেন্টিসিমাল স্কেলে বা 50 মিলিসিমেল স্কেলে, সেটা বন্ধ করার পরে বায়োকেমিকটা দেওয়ার চেষ্টা করি যদি সম্ভব হয়। স্যার আমরা
জি স্যার, আমরা একটা ওষুধ দেওয়ার পরে বায়োকেমিকটা না দিয়ে তো স্যার অন্য ফাইটামও দিতে পারি স্যার, অন্য কিছু জি দিতে জি পারি, কিন্তু এটাই আমরা মনে করি স্যার। কিন্তু কিন্তু আমরা দিব কেন স্যার, এই বায়োকেমিকটা কেন দিব স্যার? এটা তো আরেকটা কাজ করতেছে। আর অনেকদিন পরে আবুল কাশেম স্যারের কথা শুনবো। আবুল কাশেম প্লিজ। না, শুনছিলাম আপনাদের কথা, মানে হতবাক হয়ে যাচ্ছে কথা শুনতে শুনতে। মানে আমার কাছে মনে হয় যে একটা অদ্ভুত আমরা একটা মানে চিকিৎসা ব্যবস্থার মধ্যে ঢুকছি, যার কোনো নীতি নাই, নৈতিকতা নাই, কোনো আদর্শ নাই, কোনো প্রসেস নাই, কোনো বিজ্ঞানের ভিত্তি নাই, এমন তো মনে হচ্ছে। আসলে কি তাই? আসলে ওই যে আমরা অ্যানিমাল সস্ট করি বলছে যে আমরা একটা ওষুধের একটা মাত্রাকে, ওই যে 3টা ভুল আছে না, তার মধ্যে একটা আছে যে ওষুধের শক্তিকে আমরা বিশ্বাস করি না। আর যারা বিশ্বাস করে না তাদের এই হোমিওপ্যাথি করা উচিত না। না, অদৃশ্য শক্তি যার এবং বিশ্বাস তিনি নেই। ওই যে আমাদের ডক্টর সুবোধ সাহেব, উনি খুব ইয়াং ম্যান, খুব চমৎকার বলছেন, ফ্র্যাঙ্কলি বলছেন, কিন্তু আসলে দুঃখজনক এগুলো। এবং ওনার পিতৃতুল্য শিক্ষকের কথা বলছেন, এখানেও দুঃখজনক। এখানে যেহেতু আমরা জানি না এটা সাপ্রেসড হলো কি হলো না, কোনো যন্ত্রপাতি আমাদের হাতের মধ্যে নাই, যদি থাকতো কি যে হতো আল্লাহ জানে। আর আমাদের এই দুর্দশা এইভাবে হচ্ছে। আমরা তো দিই না, আমি যদি সিঙ্গেল ওষুধ দিই, সিঙ্গেল বোতল দিই, এবং এ বলে যে 1000 টাকা লাগবে, না থাকলে আসেন না, সমস্যা নেই, না খেয়ে থাকতেন। কোনো সমস্যা নেই স্যার। এবং আমি 1 টাকা কম নিই না, কোনো আমি ডাক্তারের কাছে বিনা পয়সা ওষুধ দিই, একেবারে 1 টাকাও নিই না, কিন্তু 1000 টাকার 1 টাকা দিলেও এরকম বাদ দিলে দিয়ে ওষুধ দিয়ে না থাকে। এবং আমরা সিঙ্গেল কথা বোতল, এবং সিঙ্গেল বোতল দিই, একটা বা দুটো বোতলও দিই না। স্যার 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 এটা কোনো আপনি সমস্যা নেই, কোনদিন আমাদের নিজস্ব সমস্যা। এবং দুইটা বোতল যদি দেই স্যার, দুইটা বোতল যদি দেই তো একটা প্লাসিবো। না, আমি দিই না, এটা বলছি দিই না, আমি দিই না, এটা বলতেছি। জি স্যার আর এখন দিই না যে আমার কাছে তো রুগী তো আসে, তো রুগী যদি ঠিক হয়, বুঝছেন, আমি যদি চিকিৎসা দিতে পারি, যদি আমি দিতে পারি, আমি যদি হোমিওপ্যাথ হই, তাহলে অবশ্যই আমার কাছে রুগী আসবে। আমি তো আজকেও দেখলাম, আমি ওই সেই শেরপুর থেকে রুগী আসছে, কেমনে আসছে আমি জানি না, এগুলো রুগীরা জি, রুগী জি। নিয়ে আসে। তো এইগুলো আসলে আমাদের কনফিডেন্সের অভাব আসে, আর আমাদের চিন্তা ভাবনা করি না। আর অতি দ্রুত আমরা টাকা ইনকাম করতে যাচ্ছি, সমস্যা আমাদের মধ্যে। না আর আমাদের আরো পরীক্ষা যন্ত্র নাই যে আমাদের এই ওষুধ আছে কিনা। দুঃখজনক হলো যে আমরা যে ওষুধ বিভিন্ন লোকের কাছে কিনছি, তারাও ওষুধ দিচ্ছে না কি দিচ্ছে, আমরা 265 নম্বর অ্যাফারেজম ভুলে গেছি। মানে সব কথা কি আসলে শোনা সম্ভব এই যুগে? কারণ আমাদের নিজে হাতে ওষুধ বানাইতে বলছে, এবং জি। ওষুধটা সঠিক কেনা পরীক্ষা করতে বলছে না। এটা তো হচ্ছে না, সম্ভব না আসলে। স্যার অনেকগুলো কাশেম স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এখন কোথায় প্র্যাকটিস করেন আমি তো সেটা আসলে ভেবে জানি না। ঢাকায় হয়তো করি, ঢাকায় করি, ঢাকা রামপুরা। ঢাকার প্র্যাকটিসের বিষয় একরকম, আর আমরা যারা মফস্বলে থাকি আমি ফার মফস্বলও করি। এবং আমার যদি রুগী, আমার হলো কথা হলো যে আমি হোমিওপ্যাথ করছি, অনেস্টলি করব, না হলে আমি অন্য কাজ করব, কৃষি কাজ করব, দোকানদারি করব, আরো অনেক প্রফেশন আছে পৃথিবীতে। আমার মনে হয় এটা করা উচিত। এখন ডক্টর আর একটা কি, আমরা খেলনা হয়ে যাচ্ছি। মানে অ্যালোপ্যাথি ডক্টররা আমাদেরকে বলছে যে এরা কিছু বুঝে না। আমি বলছি ভাই, আমি তো ওগুলো প্যাথোলজি বুঝি না, আসলে একটু বুঝি না। আমি যেহেতু বুঝি না, তো আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না। এখন আপনি আমার কাছে ওষুধ খাবেন কি খাবেন না, এটা আপনার ইচ্ছা। আমার আপন ভাইরা ভাই, উনি আমার কাছে, উনি এমবিবিএস ডাক্তার, ওনার অনেক অ্যালোপ্যাথি খাই, যখন সারে নাই তখন আমার কাছে আসছে। আমি বলি ভাই, আমি কিন্তু কোনো সায়েন্সের কথা বলতে পারবো না, এই লক্ষণ দিয়ে ওষুধ দিলে কাজ হবে কি হবে না আমি জানি না কিভাবে হয়, এটা হয় এটা জানি, আপনি খেতে পারেন। খাইছে, অসুখ সেরে গেছে, সে এখন তো আমার তার ছেলে মেয়ে সবারই যেন ওষুধ নেই, সেটা একটা হয়। স্যার এটা আমাদের আসলে কনফিডেন্সের ব্যাপার স্যাপার আছে। আর আমাদের আসলে, আপনি যেটা বলেন সত্য, যে আমাদের তো আসলে যারা ডাক্তারি করি, আমাদের ইনকাম সোর্স নাই। এখন আমি যত কথা বলি, ওই যে অভাবের সংসারে, ওই যে কি যেন একটা কথা, ভালোবাসা জানালে দিয়ে পালাই, শেক্সপিয়ারের কথা আছে না, ওই সমস্যা হচ্ছে আমাদের। স্যার আপনার তো অভিজ্ঞতা অনেক বেশি কাশেম স্যার। আপনি যদি একটু কাইন্ডলি আমাদের বলেন যে আপনি যে ঔষধটা ব্যবহার করেন, এটা মানে 50 মিলিসিমেল না সেন্টিসিমেল? বেশিরভাগই 50 মিলিসিমেল, কোনো সময় সেন্টিসিমেল ব্যবহার করি। আচ্ছা, এই ওষুধগুলো সাধারণত আপনি কোন কোম্পানিকে প্রেফার করেন এবং ভালো আমি হ্যাপকোকে বেশি প্রেফার করি। আর সেন্টিসিমেল?
ওটা সেন্টিসিমাল মানে সেন্টিসিমালের আমি বেশিরভাগই জার্মানির যে কোনো কোম্পানি হলেই ব্যবহার করি এবং হ্যাপকোর আচ্ছা পাইলে আচ্ছা হ্যাপ করি এবং না হলে ওই জার্মানির যে কোনো কোম্পানি, দুইটা কোম্পানি তো এখন রিকোয়েজ অথবা যে আর কি উইলমার শোয়েবের, নরমাল শুয়ে হ্যাঁ জি জি এই দুইটার ব্যবহার করি। এবং আমি জি সবগুলো আমার ম্যাক্সিমাম ওষুধ হলো সিল ফাইলটা নিয়েছি, কোনো লুজ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু সালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম আর আমার কাছে তো অফার আছে, আমি এক আউন্স করিয়া যে কয়েকশো মেডিসিন আছে আমার কাছে সব ফ্রি দিব, শুধু আইসা পড়েন, আইসা নিয়ে যান আল্লাহ ফ্রি। ভাই টিকিটটা দিতেন ভাই। ভিসাটা রেডি করে দেন স্যার, ফ্রি তো দেবেন, পার্সেল করে দিলে আরো গুলশান একটা অফিস আছে, গুলশান একটা অফিস আছে, ওখানে যাইয়া জোর করে ঢুকে পড়বেন, ঢুকে বলে যে একটা কাগজ দে, এবার উঠে পড়বেন, আইসা যা লাগে থাকা খাওয়া আমার ফ্রি, ওষুধ যা আছে নিয়ে যাবেন, অ্যাকাউন্ট করে ফ্রি। 20 বছর চলবে, যাওয়ার পরে আপনার যেমন দিন এই 20 বছর চলে যাবেন, আবার 20 বছর পরে আবার আসবেন। আছেন ভালোই না? জি স্যার, আলহামদুলিল্লাহ জি, সকলে আসসালামু আলাইকুম। স্যার এর কাছে আমাদের হ্যালো, জি জি বলুন স্যার। জি হ্যালো বলুন স্যার। হ্যালো, জি স্যার, আমরা তো আছি। যত্ন স্যার কিছু বলতে আসলেন, মনে হয় আউট হয়ে গেলেন শুনতে নাকি? পাচ্ছি স্যার আমরা। আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, সর্বশেষ ডক্টর আবুল কাসেম স্যার যা বললেন এইভাবে আছি আর কি। হোমিওপ্যাথি যত পর্যন্ত এর মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা চালিয়েও নেন। কোন সময় আমরা দেখেছি ঔষধের নির্ধারিত টাকা ফিস নিয়ে নেই, কোন জায়গাতে আবার দেখা যাচ্ছে প্রয়োজনীয় টাকা দেয়ও, যদি তার ভাড়া লাগে দেয়ও ঠিকই, কিন্তু হোমিওপ্যাথিকে জলাঞ্জলি দিয়ে নয়, এটাই আর কি। সবুজ স্যার যেটা বললেন, ভেরি বিগিনিং এ ক্লাসিক্যাল হোমিওপ্যাথিরা একটু কষ্ট হবে, তবে ধরে রাখলে এটার ফল পাওয়া যাবে ইনশাল্লাহ। যেটা আমার ক্ষেত্রেও প্রথমে ভেরি বিগিনিং এ কষ্ট হয়েছিল, অনেকে অনেক রকম টোপ দিত, এটা করুন ওটা করুন, কিন্তু আমি নিজের স্টিল এমএ ঠিক ছিলাম। এখন আলহামদুলিল্লাহ ওইসব মানে যারা বলতো তারাই আমার কাছে তলা চলে গেছে। তো ভেরি বিগিনিং একটু কষ্ট হয়। আমার কাছে যেটা আছে মানে শতকরা 98% সব 50-100 আসসালামু আলাইকুম। আমি দৃষ্টি আকর্ষণ করছি সবুজ স্যার। জি বলুন, শুনছি। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি কি মঠবাড়িয়া থেকে বলছেন? জি, আমি মঠবাড়িয়া থেকে বলছি। স্যার আমি আপনার ক্লাস করছি স্যার, ভান্ডারি থেকে গিয়ে স্যার। স্যার আমাদের এই যে ফোরকান তালুকদার স্যার আছে স্যার, উত্তর জুনিয়া স্যার, জি জি, আপনি চিনেন স্যার? হ্যাঁ চিনি। উত্তর জুনিয়া বাজারে উনি সাপা কলেজে কয়েকদিন অর্গানন নিয়ে আমাদেরকে আর কি অর্গানন নিয়ে আলোচনা করছেন স্যার। উনি তো 2000 টাকা করে নেয় একটা কিস্তি। উনি ওই প্রত্যন্ত মফস্বলে উনি সাভার নাকি একটা কলেজের অর্গাননের টিচার ছিলেন। তো উনি 2000 টাকা নেয় একটা কেসে, উনি 2000 টাকা নেয়। তার ভাষ্য হচ্ছে যে আমার 2000 টাকা দিতে হবে, আর তা আমার 2-3 ঘন্টা সময় লাগে কেস টেকিং করতে, এর নিচে আমি পারবো না। এবং সে 50 সহস্রতমীকে খুব আগানো আর কি, সে 50 সহস্রতমী ছাড়া কোনো পদ্ধতি ইউজ করে না স্যার। আগামী দিন তো আপনার ক্লাস আছে স্যার। আগামী দিন সকালে চেষ্টা করবো স্যার। আমি কিন্তু ভান্ডারি থেকে আপনার মঠবাড়িয়া ক্লাসে যাই স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। তো স্যার আপনি যে বিষয়টা বলছেন আসলে ওই যে ফোরকান তালুকদার স্যারের কথা,
জি এটা একান্তই ওনার ব্যক্তিগত বিষয়, তিনি ক টাকা নিবেন বা ক টাকা রুগীর কাছ না, থেকে ওই তিনি যে কাশেম স্যারে বললো না যে 1,000 টাকা না হইলে আমি তাকে দেখি না। কিন্তু এক্ষেত্রে আমি এই ফরকাত তালুকদার স্যারের কথা শুনছি আমি, এবং সে নিজেও বলছে যে এবং সে 50 সহস্রতমিকে খুব ভালো মানের একজন ডাক্তার আমার জানা মতে, এবং সে 50 সহস্রতমিকের বাইরে সে কোনো মানে ওই শততমিক বা বায়োকেমিক এগুলো সে করে না। এই এবং সে আপনার 2000 হতে পারে, এবং সে 2000 টাকা আপনি যে জি স্যার হতে পারে আপনি এটা 2000 টাকা নেন, আপনি 5000 টাকা নেন, সমস্যা নাই। না, সেটা ভালো 5000 মানের টাকা ডাক্তার, সে মতো ভালো ঘুরে মানের তুলেন ডাক্তার। আপনাকে, সেটা আসল কথা। আর দুই নিবেন, না, তার চিকিৎসা পদ্ধতি বুঝতে পারছি, ভালো। 2000 টাকা আপনি ঢাকা তো 5000 নেন, ওইটা কোনো স্যার, সমস্যা না। ঢাকা 2000 নেন, আমি 10,000 যে নেন, সমস্যা এলাকার নেই। কথা বলছি আপনি স্যার, সবুজ স্যারে মঠবাড়ি উপজেলার একজন সরকারি ডাক্তার, সরকারি হাসপাতালে সে ডাক্তার। আর এই যে ফুরকান তালুকদার, সে যেখানে তার চেম্বার সেখানে 5-4টা দোকান আছে, প্রত্যন্ত গ্রাম, রবীন্দ্রনাথের গ্রাম স্যার। আমি কিন্তু আমি আমি জানি বিষয়টা। সেখানে আমি তার অনেক দূরের পেশেন্ট আসে স্যার, অনেক দূরের, কয়েক জেলার থেকে তার পেশেন্ট আসে স্যার। এবং এমনি এমনি যায় না, সেটাই তাকে বলতে দেখতে যায় না, তাকে দেখতে যায় না, আপনাকে সেখানে যে ওখানে ঘুরে তুলতে হবে। জি স্যার, আপনাকে ঘুরে তুলতে হবে। তার 5000 ডকুমেন্ট ভিন্ন। স্যার, সে আমাদের এই ওই এলাকায় কেরানীগঞ্জে 15 mls এর ওষুধ তৈরি করে দেয়। আপনাকে সে মানুষ এই আপনাকে এলাকায় টাকা স্যার দিবে, আপনাকে তো ঘুরে তুলতে হবে। স্যার, সে 50 সহস্রতমিক ওষুধ নিজে তৈরি করে স্যার। এই এলাকায় অনেকের সে নিজে তৈরি করে দিছে স্যার। হোক, সবকিছু ঠিক আছে, আমি এতে দ্বিমত করি না কোনোটাই। সে নিতে পারে, সে যদি মনে করে যে হ্যাঁ এটা আমি নিচ্ছি, আমার যতটুকু পরিশ্রম হচ্ছে এটা আমার অনারিয়াম হিসেবে আমি নিচ্ছি, আর পেশেন্ট যদি দেয় তাতে আমি কোথাও কোনো অসুবিধার কিছু দেখি না। অসুবিধা আমিও বলি না স্যার, সে মানে 50 সহস্রতমিকে চিকিৎসা এদিকে মানে আমার জানা মতে সে খুব আগানো স্যার। এবং সে খুব এই সিঙ্গেল মেডিসিনে এই 50 সহস্রতমিক চিকিৎসায় সে অনর। সে এর বাইরে বায়োকেমিক, শততমিক স্যার বটবাড়ি আব্দুল জলিল মুন্সি স্যার, সেও এটা করে স্যার। স্যার প্লিজ স্যার, এখানে আমাদের শ্রদ্ধেয় জয় স্যার আছেন, আর আজকে এসে আমরা বিতর্কে জড়িয়ে পড়ছি। আমাদের নিয়ম হলো যে হোমিওপ্যাথ, আমরা হোমিওপ্যাথ বিষয় সেটাই। আমাদের শ্রদ্ধেয় কাসিম স্যার যেটা বলেছেন এই কথা যে আমি 1000 টাকা নিচে নেই না, আবার এই কথাও বলেছেন যে প্রয়োজন আমার নেইও না, ব্যক্তি বিশেষ। হ্যাঁ, কিন্তু কোনো টাকা উদ্দেশ্য নেই, তার কনফিডেন্ট আছে যে আমি এটা দিচ্ছি, আলহামদুলিল্লাহ এটা একটা কাজ হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা এইভাবে আসি আর কি। আর এর পথের থেকে ভিন্ন পথে বিভিন্ন রকম ভাবে চলছে না, বলবেই যা বাজারে দুধও পাওয়া যাবে, বাজারে মদও পাওয়া যাবে। সুতরাং এখানে দুধ মদের পার্থক্য আমি বোঝাতে চাইনি, অন্য কথা। মানে একই প্যাথির নাম দিয়ে হোমিওপ্যাথির নামে বিভিন্ন রকম ভাবে মানুষ চালিয়েছে হোমিওপ্যাথি ডাক্তার, কিন্তু এর ফলও আমরা যদিও একদম সেই হানিম্যানের সেই অর্গান ফলো করতে সবচেয়ে পারছি না, কিন্তু আমরা ন্যূনতম অর্গানের বাইরে যাব না। এবং আমি যেটা করি যেটা ছিল কখনোই একই শক্তির ঔষধ বারবার দেই না, শক্তি পরিবর্তন একই শক্তির, অর্থাৎ 200 শক্তির ওষুধ হলে শক্তি পরিবর্তন দিই, 02 হলে শক্তি পরিবর্তন দিই, 30 হলে পরিবর্তন দেই, যতক্ষণ পর্যন্ত রোগী দেহে প্রতিক্রিয়া সৃষ্টি না করে। এভাবে চলি। টাকা নিয়ে আর কম বেশি না, কিন্তু টাকা নেবো বেশি এই জন্য যে তাকে বস্তা করে ওষুধ দেবো, এটা বিশ্বাস নেই। থ্যাংক ইউ স্যার, আমি আর বিতর্ক করা চাই না, দীর্ঘত শেষ করতে চাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিদায় নিলাম। সবাই ঘুমান, বইয়ের হক নষ্ট করেন না, ঘুমান। তার আগে একটা কথা কয়ে দিই, শোনেন। আপনি কত টাকা, আমি একটু কথা বলি, হ্যাঁ শুনেন, আমি একটু কথা বলি, সবাই বন্ধ করে দেন। আপনি খায়রুল আলম সাহেব, আপনি অনেক বলছেন, এখন একটু বন্ধ করেন, মিউট করেন, শুনি, আমি বলি একটু। হ্যাঁ ঠিক আছে, শুনেন। যে কেউ যে কথা বলে শুনবেন, আপনার তো একই কথা 3-4 বলছেন, শুনবেন, কাউকে অপরকে বলার মতো সুযোগ দিবেন, ঠিক আছে? শুনেন, আপনি কত টাকা নিবেন, কি নিবেন, এটা ডিপেন্ড করে আপনার চেম্বারটা কোথায়, মেইন টাউনে না আরেকটু উপশহরে, না একদম গ্রামে। একজন অফিস যদি একদম মতিঝিল থাকে বা গুলশান বা বাইরে থাকে, তাহলে তার একরকম ফি হবে। একটা লোক মিরপুরে থাকে বা নারায়ণগঞ্জে থাকে
বা আরো সে গাজীপুরে বা একদম ভিতরে, আর এক একজন এক কস্ট ডিপেন্ড করে, বুঝছেন? বা আপনি চেম্বারে কিভাবে করে, আপনার কিভাবে নিজেকে গড়ে তুলছেন যে আমি কনফিডেন্ট যে আমি এই রোগটাকে এই কেস আমি ভালো করে দিতে পারবো, হ্যাঁ, সেখানে আপনি টাকা কোনো ফ্যাক্টর না। এবং অনেক লোকে কিন্তু এভাবে বলে যে বেটা টাকা নিলেও সে কিন্তু ভালো করে দেয়, আর অমুক লোক তো টাকা আপনি কম নেয় তাতে কি হচ্ছে, অনেকে বলে না যে টাকা কম নেয় কি হচ্ছে, কিন্তু ভালো করতে পারে না। আরেক লোক, না লোকটা কিন্তু টাকা নেয় কিন্তু সে কিন্তু ভালো করে দেয়। যে অনেক লয়ার আছে না, বড় বড় হাই ফাই লয়ার, মানে আগের দিনের কথা বলতেছি, যে 5 লাখ নেয়, ওরে বাপরে বাপ, 5 লাখ নিলে কি হবে, আসামিনে কিন্তু সে জেলখানাতে ছুটে নিয়ে যাবে। আর ওই লোক 1 লাখ নেয় কিন্তু ওই জেলের মধ্যে পড়ছে থাকবা, তো বলেন এরকম ব্যাপারটা হলো এরকম। আপনি নিজেকে গড়ে তোলেন, কে কত নিল কি নিল এটা নিয়ে আমার দরকার নাই, আমি আমার নিজেকে গড়ে তুলবো। আপনি এখন নেন হয়তো 200 টাকা নেন, আপনি ওইভাবে সেট করে দেন, 5 বছর পরে আমি 1,000 বা 2,000 টাকা নিব, ওইভাবে গড়ে তুলবো। থ্যাংক ইউ। জি স্যার, থ্যাংক ইউ স্যার, এটাই আর কি কথা। ঠিক আছে স্যার, আজকে এই পর্যন্ত শেষ করি স্যার। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। সাগর সাহেব, আপনি ছোট ছোট অনুষ্ঠান শেষ করে দেন। জি স্যার, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শেষ করলাম। জি, আসসালামু আলাইকুম।
জানতে স্যার যেহেতু স্যার নাই সেহেতু আপনি একটা জিজ্ঞেস করেন যে মাথায় যে আর্থিক কথা এই বিষয়টা একটু আলোচনা করে বুঝতে হয় আর কি আমরা হয়তো জানি না বিষয়টা
এবং পরবর্তী পরিণামে বিশ্রাম শুরু হয়েছে। স্যার, ভাষাটা আপনি এটা আসলে কোথায় পাবো এবং কি খেতে পাবো সেটা জানেন? ভাষা রাজনীতি কর্মসূচি শুনতে হচ্ছে ওয়াশ, এগুলো ওয়াশ খুলছে, যদি ওয়াশে না পারে দ্বিতীয় নির্বাচন হবে কন্ডিলো ভাষা। কন্ডিলো ভাষা যদি না পান তাহলে আমাদের আপনারা একটু দেখেন তো ভাবে আপনি এটা পান কিনা, যে আগে প্রস্তাব করতে পারে ওই তো মাথায় তুলে ওটা বলেছে ওখানে এটা এটা একটু বলি তখন তো থাকে এই জায়গায় আপনি তুলে দিয়ে ওইখান থেকে আপনার এটা নির্বাচন করতে হবে যে নরম কিনা এটা এইরকম ভাবে ধরে নিয়ে তখন ওরা মানে ক্যারেক্টারিস্টিক থেকে বিবেচনা করে তখন চেষ্টা করেন, চেষ্টা কত পেজ বলছিলে? আমরা সামনে মানে যে কথাটি বললাম যে সামনের দিকে আমি কতগুলো রূপরেখা বা পূর্ব রূপরেখা একটা বললাম যে আছে, তারপরে আপনি বললাম যে প্রয়োজন সামনের দিকে ধরেন যে আমরা বৃত্তি শব্দটা দিয়ে আমরা কথা বলবো সেই জায়গায় আগ বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে, অন্তত বড় হয়ে গেছে, এরকম শব্দগুলো থাকে বড় ছোট শব্দ আমরা এই দিয়ে আমি বলে দিব আপনারা দেখে দেখুন। হ্যাঁ, এই ক্ষেত্রে কি কি রূপে কথা